হ্যালো ভিউয়ার্স, আমি মহিদুল শেখ। আর আজকে আমি তোমাদের পড়াবো এসএসসি জিডি পরীক্ষায় যে হিন্দি অথবা ইংলিশ আছে। তো আমাদের যারা বাঙালি স্টুডেন্ট তারা অনেকে ইংরেজিতেও দুর্বল হয়, হিন্দিতেও দুর্বল হয়, তবুও যারা অ্যাভারেজ মানের স্টুডেন্ট, সাধারণ মানের, তারা হিন্দি অপশন যদি নেয়, হিন্দি গ্রামারটা যদি চয়েস করে, সেক্ষেত্রে অনেক সময় বেশি নাম্বার পাওয়া যায়। কারণ হিন্দি গ্রামার অনেকটা বাংলা গ্রামারের মতোই। তো 25টা কোশ্চেন আছে হিন্দি গ্রামার থেকে। তো আমি তোমাদের এই হিন্দি গ্রামার যে পোর্শনটা সেটা তোমাদের পড়িয়ে দেবো। এটাও সম্পূর্ণ বাঙালি স্টুডেন্ট যারা, তাদের বোঝার সুবিধার্থে তাদের মতো করে আমি বলবো। তো পরপর ক্লাসগুলো থাকবে, সামনেই তোমাদের এসএসসি জিডি পরীক্ষা। তো দেখতে থাকো। আজকে আমি তোমাদের যেটা করাবো সংজ্ঞা, অর্থাৎ বাংলা যেটা হচ্ছে গিয়ে নাম, ইংরেজিতে যেটাকে নাউন বলে, সেই সংজ্ঞা চ্যাপ্টার থেকে, হিন্দিতে সংজ্ঞা বলা হয়, সেই সংজ্ঞা চ্যাপ্টার থেকে আমি তোমাদের আজকে পড়াবো। তো সংজ্ঞা বা নাউন বা বাংলা যেটাকে নাম বলে, সেটা কি? যে শব্দের দ্বারা কোনো কিছু নাম বোঝায়। সেটা ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, কোনো অনুভূতির নাম হতে পারে। নাম বোঝালেই সেটা হয় সংজ্ঞা বা নাউন। তো দেখো, আমাদের এখানে দেওয়া আছে ব্যক্তির নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, বস্তু বা কোনো ভাবের নাম হতে পারে। এটাই হলো কি জেনারেল একটা আইডিয়া। আচ্ছা, তারপরে দেখো সংজ্ঞা কি, যেটাকে বাংলায় নাম বা বিশেষ্য বলা হয়। যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা ভাবের নাম বোঝায় তাকে সংজ্ঞা বলে। এই এখানে পরপর দেওয়া আছে। যদি কোনো নাম বোঝায়, ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, কোনো একটা ভাব, অনুভূতি, অবস্থার নাম হতে পারে, সেগুলোকে নাউন বা হিন্দিতে বলে সংজ্ঞা। আচ্ছা, এই যে বিশেষ্য বা সংজ্ঞা, এটা হচ্ছে 5 প্রকারের হয় হিন্দি গ্রামারে। যে বিশেষ্য অর্থাৎ সংজ্ঞা, যেটা হিন্দি গ্রামারে সংজ্ঞা 5 প্রকারের সংজ্ঞা হয়। দেখো, সেই 5 প্রকার সংজ্ঞা হলো ব্যক্তিবাচক সংজ্ঞা, জাতিবাচক সংজ্ঞা, ভাববাচক সংজ্ঞা, সমূহবাচক সংজ্ঞা, আর একটা হচ্ছে দ্রব্যবাচক সংজ্ঞা। এবার ডিটেলসে আমি এগুলো তোমাদের আস্তে আস্তে বলবো। আচ্ছা, ব্যক্তিবাচক সংজ্ঞা, কোনো এই ব্যক্তিবাচক সংজ্ঞাটা কোনো নির্দিষ্ট করে কোনো কিছুর নাম যদি বলে, নির্দিষ্ট কোনো একটা মানুষের নাম, কোনো একটা পশুর নাম নির্দিষ্টভাবে যদি বলা হয়। যদি তুমি বলো যে একটা কুকুর কিন্তু একটা পশুর নাম নয়। কুকুর বলতে সমগ্র পশু মানে কুকুর জাতিকে বোঝাচ্ছে, নির্দিষ্ট একটা কুকুরের নাম কুকুর হতে পারে না। তা কোনো কুকুরের নাম যদি কেউ কালু, লালু, ভুলু এরকম রাখা হয়, তো সেক্ষেত্রে সেই নির্দিষ্ট কুকুরটাকে বোঝাবে। সেক্ষেত্রে ওই লালু, কালু, ভুলু যে নামই বলো না কেন, সেটা হচ্ছে গিয়ে ব্যক্তিবাচক সংজ্ঞা হবে। আর যদি বলি কুকুর, তাহলে সমগ্র কুকুর জাতিকে বোঝাচ্ছে, সেটা যাবে জাতিবাচক সংজ্ঞা। তাহলে নির্দিষ্ট করে বোঝাতে হবে। যদি বলি শহর, এটা কিন্তু ব্যক্তিবাচক সংজ্ঞা হলো না। শহরের নির্দিষ্ট কোনো শহরের নাম, ধরো কলকাতা বা বোম্বে, এই যে নাম, নির্দিষ্ট কোনো একটা শহরের নাম, সেগুলো হয়ে যাবে তোমার ব্যক্তিবাচক সংজ্ঞা। মানুষের ক্ষেত্রেও তাই, রাম, শ্যাম, যদু, মধু, যাই হোক না কেন, সেগুলো হবে ব্যক্তিবাচক সংজ্ঞা। কিন্তু যদি আমরা বলি মানুষ, তাহলে কিন্তু সেটা ব্যক্তিবাচক সংজ্ঞা হবে না, সেটা হবে জাতিবাচক সংজ্ঞা। তো এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো স্থান বা নির্দিষ্ট কোনো বস্তুর নাম এমন যদি বোঝায়, সেটা হবে ব্যক্তিবাচক সংজ্ঞা। উদাহরণ কিছু দেওয়া আছে, যেমন রাম, শ্যাম, সীতা নির্দিষ্ট ব্যক্তি বোঝাচ্ছে, তাহলে এগুলো হবে ব্যক্তিবাচক সংজ্ঞা। দিল্লি, জানুয়ারি, রবিবার, তো দিল্লি নির্দিষ্ট একটা শহরের নাম, সেক্ষেত্রে এটা হয়ে যাবে ব্যক্তিবাচক সংজ্ঞা। জানুয়ারি নির্দিষ্ট একটা মাসের নাম, তো এটাও হয়ে যাবে ব্যক্তিবাচক সংজ্ঞা। রবিবার নির্দিষ্ট একটা সপ্তাহের একটা দিনের নাম, তো সেটা হয়ে যাবে ব্যক্তিবাচক সংজ্ঞা, কারণ নির্দিষ্ট স্থানের নাম বোঝাচ্ছে বা নির্দিষ্ট কোনো সময়ের নাম বোঝাচ্ছে। রামায়ণ, গঙ্গা, এগুলো সব নির্দিষ্ট কোনো কিছুর নাম, নির্দিষ্ট বস্তুর নাম বা নির্দিষ্ট কোনো নদীর নাম, তো এইগুলো হয়ে যাবে ব্যক্তিবাচক সংজ্ঞা। ব্যক্তিবাচক সংজ্ঞা মানে নির্দিষ্ট করে বোঝাবে এমন নাম। আর যেখানে ধরো উদাহরণের মারফত আমি অনেক উদাহরণ দিলাম, সেই রকমই একটা উদাহরণ এখানে দেওয়া আছে। যদি বলা হয় পর্বত, এটা একটা সাধারণ নাম, মানে পর্বত বলতে সমগ্র পর্বত, যে কোনো পর্বত হতে পারে, একটা কমন নাম। এগুলো কিন্তু তোমার ব্যক্তিবাচক সংজ্ঞা নয়। যখনই আমরা বলবো হিমালয়, তখন নির্দিষ্ট একটা পর্বতকে বোঝাবে,
তখন হয়ে যাবে ব্যক্তিবাচক সংজ্ঞা। আর না হলে শুধু পর্বত বললে সেটা হবে জাতিবাচক সংজ্ঞা, মানে সমগ্র পর্বতকে বোঝাবে, যে কোনো পর্বতই হতে পারে, সেগুলো হবে জাতিবাচক সংজ্ঞা। তো এখানে জাতিবাচকের উদাহরণ দিয়েছে। জাতিবাচক অর্থাৎ সাধারণভাবে যদি বোঝায়, কোনো একটা সমগ্র জাতিকে বোঝায়, শ্রেণীকে বোঝায়, তো সেইগুলো হয়ে যাবে জাতিবাচক সংজ্ঞা। যেমন মানুষ, সমস্ত মানুষকে বোঝায়। দেবতা, সমস্ত দেবতাকে বোঝায়। নির্দিষ্ট একটা যদি দেবতা বলতো, ধরো রাম কিংবা গণেশ, নির্দিষ্ট দেবতা হলে হয়ে যাবে ব্যক্তিবাচক সংজ্ঞা। কিন্তু দেবতা, সমগ্র দেবতাকে বোঝাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে তোমার জাতিবাচক সংজ্ঞা। ভাই, ভাই যে কোনো ভাই, মানে ভাই একটা জাতি, মানে ভাই বলতে যে কোনো ভাই হতে পারে, তো সেক্ষেত্রে আমার হয়ে যাবে জাতিবাচক সংজ্ঞা। কিন্তু নির্দিষ্ট নাম যদি বোঝায় তখনই হয়ে যাবে তোমার ব্যক্তিবাচক সংজ্ঞা। তারপরে তোমার পর্বত, এটাও হচ্ছে জাতিবাচক, নির্দিষ্ট তো নয়। মকান মানে বাড়ি, তো এটাও নির্দিষ্ট নয়, এগুলো হয়ে যাবে জাতিবাচক সংজ্ঞা। পুস্তক, জাতিবাচক সংজ্ঞা, সমগ্র পুস্তককে বোঝা যাবে। কিন্তু যদি একটা নির্দিষ্ট নাম বোঝানো হয়, যেমন গীতা, বাইবেল, তখন নির্দিষ্ট নাম হয়ে গেল, তখন হয়ে যাবে এটা ব্যক্তিবাচক সংজ্ঞা। কিন্তু পুস্তক, এটা হচ্ছে জাতিবাচক সংজ্ঞা, সমগ্র বইকে বোঝাচ্ছে। গাই, সমগ্র গরু জাতিকে বোঝাচ্ছে, তখন এটা হয়ে যাবে জাতিবাচক সংজ্ঞা। চলো তার পরবর্তীতে আমরা চলে যাই। এবার আরও যে অন্যান্য ব্যাপারগুলো আছে, আমরা ব্যক্তিবাচক আর জাতিবাচক বুঝে নিলাম। 5 প্রকারের সংজ্ঞা হয়। তাহলে আরও যেগুলো থাকছে সেগুলো হচ্ছে তোমার ভাববাচক সংজ্ঞা, সমূহবাচক সংজ্ঞা আর দ্রব্যবাচক সংজ্ঞা। 5 প্রকারের যে সংজ্ঞা বলেছিলাম, ব্যক্তিবাচক আর জাতিবাচক বোঝালাম। আর এখানে আরও 3 প্রকারের দেখো দেওয়া আছে, ভাববাচক, সমূহবাচক আর দ্রব্যবাচক। ভাববাচক সংজ্ঞা কোনগুলো? যে নামগুলো মানে চোখে দেখা যায় না, এগুলোকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, শুধু অনুভব করা যায়, এরকম ধরনের যদি কোনো সংজ্ঞা হয় বা নাম হয়, সেইগুলো হয়ে যাবে ভাববাচক সংজ্ঞা। যেমন মমতা, এই যে মমতা, মায়া, এইগুলো, এটা এক ধরনের একটা অনুভূতির নাম। তো এটা কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা শুধু অনুভব করতে হয়। এই ধরনের জিনিসগুলো হচ্ছে, এই ধরনের যে নাম, সেগুলো হবে তোমার ভাববাচক সংজ্ঞা। যেমন ধরো মমতা, কোমলতা, কোমলতা, এগুলো সব একটা ভাবের নাম, এগুলো হয়ে যাবে তোমার ভাববাচক সংজ্ঞা। এখানে কি আছে? বচপন মানে শৈশব, এগুলো সব হবে, এটা একটা অবস্থা। যদি কোনো অবস্থার নাম হয়, অনুভূতির নাম হয়, সেইগুলো হবে তোমার ভাববাচক সংজ্ঞা। কোনো একটা গুণের নাম যদি হয়, সেগুলো হবে তোমার ভাববাচক সংজ্ঞা। বচপন, এটা একটা অবস্থা, এই নামটা হবে তোমার ভাববাচক সংজ্ঞা। শত্রুতা, এটাও হবে তোমার ভাববাচক সংজ্ঞা। সমূহবাচক সংজ্ঞা, দেখো সমূহবাচক বলতে এটা হচ্ছে কালেকটিভলি বোঝায়। যেমন মানে একটা অনেকগুলো মিলে একটা যদি হয়, সেগুলো হবে তোমার সমূহবাচক সংজ্ঞা। সমগ্র নয়, কিছুটা নিয়ে একটা, মোটামুটি অনেকগুলো নিয়ে একসঙ্গে যে একটা নাম হয়, সেগুলোকে বলা হয় তোমার সমূহবাচক। সমগ্র জাতি নয়, সভা, কিছু জনকে নিয়ে একটা সভা হয়, অর্থাৎ বেশ কিছু সংখ্যক একসঙ্গে যে বলা হয়, সেগুলো হচ্ছে তোমার সমূহবাচক। যেমন সভা, সমিতি, পরিবার। পরিবার বলতে কি? একটা পরিবার, সেখানে অনেক কয়েকজন মেম্বার থাকে, তো এইগুলো হয়ে যাবে তোমার সমূহবাচক। তো টিম মানে যে দল, তো দলে অনেকগুলো প্লেয়ার নিয়ে একটা দল হয়, তো সেগুলো হবে তোমার এই যে দল বা টিম, এটা হবে তোমার সমূহবাচক। সেনা, অনেকগুলো সৈনিক নিয়ে একটা সেনা হয়, তো এইগুলো হবে সমূহবাচক। শ্রেণীকক্ষ, এগুলো হবে সমূহবাচক। ভিড়, অনেক মানুষ নিয়ে একটা ভিড়, এগুলো হবে সমূহবাচক। এই সমূহবাচক আর জাতিবাচকের তফাৎ আছে। জাতিবাচক বলতে সমগ্র জাতিকে বোঝায়, কিন্তু সমূহবাচক হচ্ছে কালেকটিভলি, একসঙ্গে অনেক কজন মিলে যে একটা নাম হয়, সেগুলোকে বলা হয় সমূহবাচক সংজ্ঞা। এখানে উদাহরণ দেখে নাও, সভা, সমিতি, পরিবার, শ্রেণীকক্ষ, সেনা, টিম, ভিড়, এগুলো। দ্রব্যবাচক, দ্রব্যবাচক যেগুলো মাপা যায় বা ওজন করা যায়, সেগুলো হবে তোমার দ্রব্যবাচক। যেমন সোনা, জল, দুধ, তেল, লোহা, এগুলো হবে সমূহবাচক। এইবারে আমরা দেখব চিনবে কি করে।
আমি আগেই বোঝানোর সময় বুঝিয়ে দিয়েছি, এখানে তবুও আমি ডায়াগ্রামের মারফতে দেখাচ্ছি। ব্যক্তিবাচক হচ্ছে এটি কোনো নির্দিষ্ট কোনো কিছুর নাম। ভাববাচক হচ্ছে এটি ধরা ছোঁয়া যায় না। তোমরা প্রশ্ন করবে মনে মনে, এটি কি ধরা ছোঁয়া যায়? যদি উত্তর না হয় সেটা হবে ভাববাচক। আর কোনো নির্দিষ্ট কোনো কিছুর নাম যদি হলে হ্যাঁ, সেটা হবে ব্যক্তিবাচক। আচ্ছা, এটি কি কোনো দল বা গোত্রের নাম? যদি হ্যাঁ হয়, অনেকগুলো নিয়ে একটা দলের মতো হয়, তেমন হলে সমূহবাচক। আচ্ছা, এটি গোনা যায় না, শুধু ওজন বা মাপ করা যায়, যদি এমন হয় সেটা হবে দ্রব্যবাচক। আর জাতিবাচক হচ্ছে সাধারণ কোনো নাম, এটা সাধারণ কোনো নাম, কমন নাম। আচ্ছা, এবার দেখো ভাববাচক সংজ্ঞা বানানো। অর্থাৎ ভাববাচক সংজ্ঞা জাতিবাচক সংজ্ঞা থেকেও ভাববাচক সংজ্ঞা তৈরি করা যায়, সর্বনাম থেকে ভাববাচক সংজ্ঞা তৈরি করা যায়, বিশেষণ থেকে ভাববাচক সংজ্ঞা তৈরি করা যায়, ক্রিয়া থেকে ভাববাচক সংজ্ঞা তৈরি করা যায়, অব্যয় থেকেও ভাববাচক সংজ্ঞা তৈরি করা যায়। তো এইগুলোই আমরা এবারে দেখব। এই যে রূপান্তর, জাতিবাচক সংজ্ঞা ও সর্বনাম থেকে ভাববাচক সংজ্ঞা আমরা তৈরি করব। দেখো, মনুষ্য, এটা জাতিবাচক একটা সংজ্ঞা, সেখান থেকে মনুষ্যতা ভাববাচক সংজ্ঞা তৈরি হয়ে গেল। মিত্র, মিত্র থেকে মিত্রতা, এটা ভাববাচক সংজ্ঞা তৈরি হয়ে গেল। তাহলে এই যে জাতিবাচক সংজ্ঞা, সেখান থেকে আমরা কিভাবে ভাববাচক সংজ্ঞা তৈরি করছি দেখো। স্ত্রী, স্ত্রীত্ব ভাববাচক সংজ্ঞা তৈরি হয়ে গেল। বাচ্চা, এটা একটা জাতিবাচক সংজ্ঞা, সেখান থেকে বচপন ভাববাচক সংজ্ঞা তৈরি হয়ে গেল। ঈশ্বর, ঈশ্বর থেকে ঈশ্বরত্ব ভাববাচক সংজ্ঞা তৈরি হয়ে গেল। এমনি করে সর্বনাম থেকেও ভাববাচক সংজ্ঞা তৈরি করা যায়। যেমন আপনা, এটা একটা সর্বনাম, এবং সেখান থেকে ভাববাচক সংজ্ঞা তৈরি হবে আপনাপন বা আপনত্ব। অহম, অহম থেকে আমরা ভাববাচক সংজ্ঞা তৈরি করব অহংকার। সর্ব, সর্ব থেকে ভাববাচক সংজ্ঞা হবে সর্বস্ত। পরায়া, পরায়া থেকে ভাববাচক সংজ্ঞা তৈরি হবে পরায়াপন। তো আমরা পরবর্তী যে ক্লাসগুলো আছে, কারেন্ট চলে গেল, একটু পরে আমরা আবার রেকর্ডিং করব এবং তোমাদের আবার পড়াবো। আচ্ছা দেখো, ভাববাচক, আমরা ভাববাচক সংজ্ঞা তৈরি করব। এবার বিশেষণ থেকে ভাববাচক সংজ্ঞা কিভাবে তৈরি হবে দেখো। বিশেষণ মানে হচ্ছে কোনো কিছুর দোষ গুণ বোঝায়, সেগুলোকে বিশেষণ বলা হয়। সেখান থেকে আমরা ভাববাচক সংজ্ঞা অর্থাৎ নাউন তৈরি করব, বিশেষ্য তৈরি করব। বিশেষণ থেকে বিশেষণ, যেমন তোমরা পড়েছো, বিশেষ্য থেকে বিশেষণ, এই হোক, এখানে আমরা তৈরি করব। আচ্ছা, আমরা এখন তৈরি করব বিশেষণ থেকে ভাববাচক সংজ্ঞা। হ্যাঁ, তা দেখো, বিশেষণ মানে যেগুলো দোষ গুণ বোঝায়, এগুলো হচ্ছে বিশেষণ। সেগুলো থেকেই আমরা সংজ্ঞা তৈরি করবো, অর্থাৎ নাউন তৈরি করব, ভাববাচক সংজ্ঞা। দেখো, লঘু, লঘু থেকে যদি আমরা ভাববাচক যে সংজ্ঞা সেটা তৈরি করি, লঘু থেকে হবে লঘুতা। বিশেষ, বিশেষ থেকে বিশেষতা। চতুর, চতুর থেকে চতুরায়। মিঠা, মিঠা থেকে মিঠাস। কুটিল, কুটিল এই যে আমাদের বিশেষণ আছে, অ্যাডজেক্টিভ আছে, সেখান থেকে যদি আমরা ভাববাচক সংজ্ঞা তৈরি করি, কুটিল থেকে কুটিলতা। গরিব থেকে গরিবী। গভীর থেকে গভীরাই। ঠিক আছে, তো এরকম পরীক্ষায় এরকমই সব আসে। তারপরে দেখো, আমরা এখানে তোমাদের দেখাচ্ছি, এখানে ক্রিয়া অর্থাৎ ভার্ব থেকে আমরা, ক্রিয়া থেকে এবং অব্যয় থেকে আমরা ভাববাচক সংজ্ঞা তৈরি করব। ভাববাচক সংজ্ঞা ক্রিয়া থেকে দেখো কি কি আছে। লড়না, ক্রিয়া মানে যেটা কোনো কাজ করা বোঝায়, সেখান থেকে আমরা কি তৈরি করব, নাউন তৈরি করব, নাম, অর্থাৎ কি ধর, আর হিন্দিতে বলে সংজ্ঞা। ক্রিয়া থেকে আমরা সংজ্ঞা তৈরি করব ভাববাচক সংজ্ঞা। লড়না, লড়না থেকে দেখো লড়াই।
লিখনা, লিখনা থেকে হবে লিখ বা লিখাবট। দৌড়ানা, দৌড়ানা হচ্ছে দৌড়। সজানা, সজানা থেকে সজ বা সজাবট। অব্যয় থেকে আমরা ভাববাচক যে সংজ্ঞা তৈরি করব সেগুলো হচ্ছে দূর থেকে দূরী, নিকট থেকে নিকটতা, সমীপ, সমীপ থেকে সমীপতা, উপর, উপর থেকে উপরই। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা এইখানে যে আমরা আচ্ছা, এবার আমরা তৈরি করব ক্রিয়া এবং অব্যয় থেকে ভাববাচক সংজ্ঞা। ক্রিয়া থেকে দেখো লড়না, লড়না থেকে হবে লড়াই। লিখনা, লিখনা থেকে লিখাবট। দৌড়ানা, দৌড়ানো থেকে হবে দৌড়। সাজানা, সাজানা থেকে হবে সাজাবট। এবার অব্যয় থেকে আমরা ভাববাচক সংজ্ঞা তৈরি করবো, সেটা হবে দূর, দূর থেকে দূরী। নিকট, নিকট থেকে নিকটতা। সমীপ, সমীপ থেকে সমীপতা বা সমীস্থ। উপর, উপর থেকে হবে উপরই। এরপরে দেখো আমরা পরীক্ষায় যে কোশ্চেনের প্যাটার্ন আছে সেগুলো আমরা এখানে লিখে দিয়েছি। বিভিন্ন প্যাটার্নে আসতে পারে, আমরা এখানে বিশেষ কিছু প্যাটার্ন দিয়েছি। যেমন একটি শব্দ দেওয়া থাকবে বা উদাহরণ দিয়ে জিজ্ঞাসা করা হবে, যে কোনো একটা শব্দের উদাহরণ দিয়ে জিজ্ঞাসা হবে এটি কোন প্রকারের বিশেষ্য, অর্থাৎ কোন প্রকারের সংজ্ঞা। একটা শব্দ থাকবে এবং এই যে শব্দ, এই যে তোমাকে সংজ্ঞাটা দেওয়া হলো, এটা কোন প্রকারের বিশেষ্য। এই যে 5 রকমের হয় বলেছিলাম, ব্যক্তিবাচক সংজ্ঞা, জাতিবাচক সংজ্ঞা, সমষ্টিবাচক সংজ্ঞা, দ্রব্যবাচক সংজ্ঞা, হ্যাঁ, ভাববাচক সংজ্ঞা। এই যে 5 রকম আমি বলেছিলাম, এই 5 রকমের মধ্যে এটা কোন প্রকারের সংজ্ঞা সেটা দেবে। যে কোনো একটা শব্দ দিয়ে দেবে এবং বলবে এটা কোন প্রকারের সংজ্ঞা। এই ধরনের কোশ্চেন আসে। আর এক ধরনের কোশ্চেন আছে, সেটা হচ্ছে গিয়ে যে ট্রান্সফর্ম, মানে রূপান্তর করা। কোনো একটা দিয়ে দিল, এটা থেকে, এই শব্দ থেকে তুমি ভাববাচক সংজ্ঞা তৈরি করো। হ্যাঁ, কোনো একটা শব্দ দিয়ে দিলে এবং সেই শব্দটাকে বলবে এই শব্দ থেকে ভাববাচক সংজ্ঞা তৈরি করো। এই ধরনের কোশ্চেন সাধারণত আসে। এখানে আমি বিশেষ কিছু কোশ্চেন, বেশ কিছু কোশ্চেন দিয়েছি। এই কোশ্চেনগুলো দেখা যাক কীরকমভাবে তোমরা পরীক্ষায় আসে, তারা এটা দেখলেই বুঝতে পারবে। দেখো, निम्न में से कौन सा शब्द समूह জাতিবাচক সংজ্ঞাও का समूह है। এই নিচে শব্দ সমূহ দেওয়া আছে, এগুলোর মধ্যে কোনগুলো জাতিবাচক সংজ্ঞার সমূহ। হ্যাঁ, এখানে দেওয়া আছে দেখো আম, মিত্রতা। আমাকে খুঁজতে হবে কি জাতিবাচক সংজ্ঞা। ঘর, মেজ, কিষান। সংঘ একটা আছে, সংঘ এটা হচ্ছে তোমার সমষ্টিবাচক, অনেক কয়েকজনকে নিয়ে সংঘ তৈরি হয়, এগুলো সমষ্টিবাচক সংজ্ঞা। আচ্ছা, এই যে মিত্রতা, এটা হচ্ছে ভাববাচক সংজ্ঞা। হ্যাঁ, এখানে দেওয়া আছে আম, আম একটা ফলের নাম, সুতরাং এটা হবে ব্যক্তিবাচক সংজ্ঞা। আর এখানে বাকি যেগুলো দেওয়া আছে ঘর, মেজ, কিষান, এগুলো একটা কমন নাম। ঘর মানে সারা পৃথিবীতে যত ঘর আছে সব কিছুই বোঝাবে, সাধারণ একটা নাম। যদি কোনো একটা ঘরের নাম থাকে কোনো, হ্যাঁ, ধরো অনেকের বাড়ির নাম থাকে চৌধুরী ভিলা, এরকম অনেক নাম থাকে, তো সেগুলো হচ্ছে গিয়ে তোমার ব্যক্তিবাচক সংজ্ঞা হয়ে যাবে। কিন্তু এই যে ঘর, সাধারণভাবে বলেছে যে কোনো ঘর হলেই হবে। তো ঘর, মেজ মানে টেবিল এবং কিষান, এগুলো হচ্ছে তোমার জাতিবাচক সংজ্ঞা। ঠিক আছে, এবার তারপরটা দেখো লঘু। লঘু শব্দটির ভাববাচক সংজ্ঞা কি হবে। আমি একটু আগেই পড়ালাম, লঘু থেকে ভাববাচক সংজ্ঞা যদি আমরা তৈরি করি তাহলে কি হবে লঘুতা। এবার এখানে দেখো হরা শব্দ থেকে কি ভাববাচক সংজ্ঞা তৈরি হবে। হরা থেকে হবে হরিয়ালি। তো এই হলো গিয়ে বিষয়। হ্যাঁ, এই ধরনের কোশ্চেনই আসে। তোমাদের আরও কিছু আমি কোশ্চেন দেখাচ্ছি, সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কেমনভাবে আরও তোমাদের প্রশ্ন দেখাচ্ছি। এবং এটা তোমরা পাবে দ্বিতীয় পার্টে পাবে। পরবর্তীতে আর একটা যে ভিডিও আসবে সেখানে তোমরা পরীক্ষায় যে আসে এরকম আমরা 30টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো এসএসসি জিডি পরীক্ষায় গত বছরে বা তার আগের বছরে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছিল, এমন কিছু কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। হ্যাঁ,